আমি গালে হাত দিয়ে রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর রিমির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কুত্তা তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর কোনো মনুষ্যত্ব বোধ নাই। তুই দেখছিস আমার পেটে 7 মাসের বাচ্চা, তারপরও তুই কিভাবে আমার কাছে আসিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই। ছি ছি ছি, মনে হচ্ছে আমি এক্ষুনি এই পৃথিবী ছেড়ে চলে যাই, সব কিছু ছেড়ে। প্লিজ রিমি, তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করব তোকে? তুই ভাবলি কি করে? তোর মতো একটা ছোট লোক জানোয়ার রাস্তার কুকুরকে বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা 7 মাস গর্ভবতীর মায়ের কাছে তোর আসতে একটুও বিবেকে বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। এসে ছাদের চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। রিমি আবার আমাকে ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর রিমি আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা ননা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতে হবে, নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে। আর নিজের আপনজনদের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবারের এই শহর থেকে অনেক দূরে চলে যাব। চাইলে কেউ আর খুঁজে পাবে না। সারা রাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম। রিমির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়াল করিনি। সকালে নিচে চলে আসলাম, এসে সোজা মায়ের রুমে চলে গেলাম। দেখি মা বসে আছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাঁটু করে বসে পড়লাম। মাকে, মা, কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? কেন আমার অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। সেদিন রিমি তোমাদের নামে অনেক খারাপ ভাষায় গালাগালি করছিল, তাই আমি রাগের মাথায় রিমির সাথে এমন ব্যবহার করি। চাইলে তুমি আমাকে মারতে পারো, আর যদি না শাস্তি দাও তাহলে তুমি একবার বলো যে এ বাড়ি থেকে চলে যেতে। আমি সব কিছু ছেড়ে চলে যাব, আর কোনোদিনও তোমার এই শয়তান ছেলের মুখ দেখতে দেব না। তোর সাথে আমার কোনো কথা নেই। আমি আগেই বলেছি, আমার ছেলে সেদিনে মারা গেছে আমার কাছে, যেদিন সে ওরকম একটা নোংরা কাজ করেছিল। আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নেই। তুই যেখানে পারিস সেখানে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে মা, আমি আর কোনদিন তোমাকে মা বললে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। তখন এই শয়তানের চেহারাটা তোমাকে আর দেখতে হবে না, আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না। আমি মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে ঢুকে দেখি রিমি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য, যাতে রিমি ফ্রেশ হওয়ার আগে আমি অফিসে চলে যেতে পারি। রিমি বাথরুম থেকে বের হবার আগেই আমি অফিসে চলে আসলাম। বাইরে থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিসে করে বিকালে যখন ছুটি হলো তখন ভাবলাম এখন বাসায় গেলে রিমি মা হয়তো আমাকে দেখে আবার বিরক্ত হতে পারে। তাই একটু পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 12টার সময় বাসায় আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ রিমি আমাকে দেখলে আবার রাগ করবে। আবার মাঝরাতে আমি কিছু করব ভেবে সারা রাত জেগে থাকতে পারে, আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 1 মাস চলে গেল। এই 1 মাসে আমি কারো সাথে কথা বলিনি, মানে কেউ আমার সাথে কথা বলেনি। শুধু বাবা কথা বলতো আমার সাথে, আর কথা বলবে কিভাবে আমার সাথে? এখন এখন কারো দেখা হয় না। খুব সকালে উঠে অফিসে চলে যাই আর ফিরি অনেক রাত করে। তাই কারোর
তাই কারোর সাথে দেখা হয় না। আর যদিও ভুল করে মা অথবা রিমির সামনে চলে আসি, তখন আমি মাথা নিচু করে চলে আসি। আর এই 1 মাসে আমি কোনোদিন বাসার কোনো খাবার খাইনি। হয়তো আমার জন্য রান্না করা বন্ধ হয়ে গেছে। একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ আর সকালে বাসা থেকে বের হতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে যেই রুম থেকে বের হতে যাব, তখন দেখি রিমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিমির এক সাইডে করে চলে আসতে যাব, তখন দেখি রিমি আমাকে কি বলতে চাইলো। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চাইছিল যে কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য বলতে চাইছিল। তাছাড়া রিমির আমার সাথে কেন কথা বলবে, তাই আমি অফিসে চলে আসলাম। সারাদিন অফিস করে অফিস শেষে ফলের দোকানে গিয়ে অনেক ফল, মাদার, হরলিক্স সব কিছু কিনলাম। কিনে বাবার কাছে গেলাম। বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম এইগুলো রিমিকে দিতে। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বাবা সব কিছুই জানে যে মা আর রিমি আমার সাথে কথা বলে না, কিন্তু বাবা কিছু বলতে পারে না, কারণ দোষটা তো আমারই ছিল। তারপর অফিস শেষ করে রাত 11:30-এ বাসায় আসলাম। দেখি সব রুমে লাইট অফ, মনে হয় সবাই ঘুমিয়ে পড়ছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি আমার রুমে খাটের উপর বসে আছে। আমি রিমিকে দেখে কিছুটা ভয় পেলাম। রিমি, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে ডাকতে পারতে, তুমি কষ্ট করে কেন এলে? রিমি ভাবছে। আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি, কত গালাগালি দিয়েছি, আর সেই মানুষটা আমার সাথে কোনোদিন খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর কোনোদিন রাগ পর্যন্ত করেনি। রিমি, কি ভাবছো তুমি? কোনো সমস্যা হয়েছে? আর আমি তো বাবার কাছে সব কিছু কিনে দিয়েছি। কোনো কিছু কিনতে ভুলে গেলে বলো, আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব। আমারটাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। না, কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। আপনি রাতে কিছু খেয়েছেন? মনে হয় কিছু খাননি, চলেন আপনাকে খাবার দিই। আমি রিমির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। রিমি আমাকে খাবার জন্য বলছে, খুব অবাক হলাম। আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। আর এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি, আর এখনও না ডাকলে চল। তুমি যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেই দিন রাতে আপনাকে ওভাবে দেখে খুব ভয় আর রাগ উঠছিল, তাই আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। এখন আর ওগুলো নিয়ে আমি আর ভাবি না, সব কিছুর অভ্যাস হয়ে গেছে। এখন আর মন খারাপ হয় না। তাই বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম, আর রিমি মুখটা মলিন করে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম, রিমি এতদিন পরে আমার সাথে কথা বলল, খুব ভালো লাগছে। আর রিমি তাহলে আমাকে ফিল করতে শুরু করছে। কিন্তু আগেকার কথা মনে পড়তে সব কিছু অন্ধকার হয়ে গেল। রিমির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তে আবার আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে তার ছেলে বলে মানে না যখন, আমি কার জন্য এখানে থাকব? তাই সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব, তখন আবার রিমি আমার রুমে আসলো। আমি সেদিকে কোনো মনোযোগ না দিয়ে বললাম, এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো, আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দেব। না মানে, আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান কেন, তাই জানতে আসলাম। আর সকালের নাস্তাটুকু করেন না? বাবা তো যাই সকাল 9টার সময়, তাহলে আপনি এত সকাল সকাল যাচ্ছেন কেন? আমি তোমাকে বলছি না আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে মানা না করেছি? এই 1 বছর যেভাবে খেয়ে আসছে ঠিক
এভাবে সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিসে যাই কেন সেটা তুমি ভালো করে জানো। তোমাকে আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আপনার ওই চেহারা যেন আমাকে আর না দেখান, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। আবার দেখি রিমি মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা রিমি আমার কাছ থেকে আশা করেনি। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে। নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে। হয়তো রিমি আমার জন্য তৈরি করেছিল। আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরে খাবার সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে, এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের কেবিনে বসে আছি। এখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কোনো কাজ নেই তাই ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনের অফিস থেকে ওয়ালাইকুম আসসালাম বলল। কে বলছেন আপনি? ফোনের অফিস থেকে। আমি রিমি বলছি। আপনি দুপুরে লাঞ্চ করতে বাসায় আসছেন না? আসলে রিমি আমাকে এই প্রথম ফোন দিল তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারিনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে রিমি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলছে। আমি বাইরে থেকে লাঞ্চ করে নিয়েছি, মিথ্যা বললাম। আর আমি লাঞ্চ করেছি কি না করেছি তা কেউ না ভাবলে খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজ খবর রাখেনি, তাই এখনও খোঁজ খবর না রাখলে আমি না খেয়ে মরবো না। তাই বলে আমি ফোন রেখে দিলাম। আর ভাবতে থাকলাম, হঠাৎ করে রিমি এত চেঞ্জ হলো কীভাবে, বুঝলাম না। সকালে নাস্তা করছি কিনা, দুপুরে লাঞ্চ করছি কিনা, সব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? হয়তো আমার উপর হালকা করুণা করছে, কিন্তু আমি কারো উপর করুণা হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একবারও কেউ খোঁজ খবর নেয়নি, তাই এখনও খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। তারপর আবার অফিসে কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হয়ে গেল আর আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার সময় বাসায় যাওয়া যায়। রাত 9টা বাজে। আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। এই সময় আবার আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রিমি ফোন দিছে। আমি কেটে দিলাম। এভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? আপনি বাসায় আসবেন না? দেরি আছে বাসায় যাওয়ার। না মানে আর কোনো কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। তারপর রাত 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরনো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এসব খাইলে শরীর খারাপ করে? আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি রিমি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়ে বেঁচে আছি, তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওইটা ফেলে দিন। কাশি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দিন। দেখলাম রিমি এক হাতে পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে যে আমি এখনও অনেক ভালোবাসি আর তার মধ্যে গড়ে উঠছে আমার বাবুটা। তাই সিগারেট ফেলে দিয়ে রিমির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখা তো তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ আমি তো একটা অমানুষ, একজন নোংরা মানুষ। কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। রিমি আমার দিকে কেমন কান্না কান্নাভাবে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি কেটে দেবে। চোখে পানি জমা হচ্ছে। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দাও। তুমি কেন মাপ চাইছো? তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার, কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ।
আর সবচেয়ে বড় কথা, অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো এতটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশা করোনি। আর যা হবার হয়ে গেছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে। শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমার চিরদিনের জন্য সুখী করে দেব। যাও, অনেক রাত হয়ে গিয়েছে। বেশি রাত জাগলে শরীর খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলছিল। তারপর আমি আর একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে আসলাম, আর রিমি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন আবার একই সময় বের হয়ে গেলাম অফিসের জন্য। লাঞ্চের সময় আবার রিমি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে, কিন্তু আমি যাইনি, কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে। আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি। কিছুক্ষণ পর রিমি আবার ফোন দিল। কি ব্যাপার, আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম, আপনি কেন আসলেন না? আমি দুপুরে এখন খাই না, না খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিবর্তন হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো। তারপরে আমি ফোন বন্ধ করে নিজের কাজে করতে থাকলাম। অফিস শেষে আবার আমার আর একটা চাকরি করতে হবে, সেটা হলো সময় নষ্ট কিভাবে রাত 12টা পর্যন্ত বাইরে থাকা যায়। আজ আর ফোন অন করিনি। ঠিক 12টার সময় বাসায় পৌঁছালাম। রুমে ঢুকতে দেখি রিমি হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন আপনি? কেন এই অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি? চুপ করে থাকলো। তোমাকে বলছি না বেশি রাত জাগতে নিষেধ করেছি না? তারপরও কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে শুধু আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না। যাও, ঘুমিয়ে পড়ো। রিমি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে আমার দিকে। চোখের কোনো পানি জমতে শুরু করছে। রিমি চোখে মুছে বলল, না, আসলে এই ডেলিভারি আর তো বেশি সময় নেই, আর 1 মাস সময় আছে। তাই বলছিলাম কি, এই 1 মাস আমার রুমে আপনি ঘুমাবেন। কেন তোমার রুমে কেন? আর তাছাড়া একটা জানোয়ারকে তোমার রুমে থাকলে তোমার সমস্যা হবে তো। না, কোনো সমস্যা হবে না, আরও ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারি পেন্ট উঠে যাবে, আর রাতে কখন কি লাগে যদি ঠিকমতো নিতে না পারি, তাই আর পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয় তাই। এবার আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপর অন্য কেউ। তাই রিমির সাথে রুমে চলে আসলাম। রিমি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমালাম। তারপর সকালে রিমি ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম। পরের দিন এভাবে সারাদিন কাজ করতে রাতে রিমির রুমে সোফায় শুয়ে আছি। তখন রিমি বলল, আচ্ছা, আমাদের বাবু হলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে? শুধু আমার সন্তান, ও আর কারো না। আমার সন্তান, আমার যেটা ভালো লাগবে সেই নাম রাখবো। তোমার এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে। এখন ঘুমাও তুমি, কিছুটা ছাড়ি দিয়ে। রিমি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে পরে ঘুমায় পড়ে। এইভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাস রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার উপর অধিকার খাটানো শুরু করছে, কিন্তু আমি রিমিকে সেই সুযোগ দিতাম না। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপ করে চলে আসতাম। এতে রিমি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দেবে। আমি কোনো ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় ফোন রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করছি, তখনই বাবা আমার কাছে দৌড়ে আসলো আর বলল যে রিমিকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেন উঠছে। তাই আমি আর বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। রিমিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে, আর
মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল আমার ছেলে হয়েছে আর রিমিও ভালো আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়া যে কী আনন্দ আর কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার দু চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারেন, কিন্তু সবাই তো প্রথমে নিজের বইয়ের কথা জানতে চায়। আর আপনি নিজের ছেলের কেন একবারও জিজ্ঞাসা করলেন না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হেসে কেবিনে চলে গেলাম আর আমার সন্তানের কাছে গেলাম। নিজের ছেলেকে দেখে কেমন জানি নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশে বেডে রেমি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা রেমির পাশে গিয়ে বসলো আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমি এখনও আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর রিমি বলল, আমার ছেলেকে আমার কাছে দাও, আমি তো এখনো ভালোভাবে দেখতে পারিনি। আমার এবার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা শুধু আমার ছেলে, এর বাবাও আমি, মাও আমি। মনে থাকে যেন। আর কোনো অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কিভাবে? তুমি একদম ওকে স্পর্শ করবে না। আমার ছেলেকে আমি দেখে রাখবো। তাই বলে আমি রিমিকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে আসলাম। রিমি কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগেই চলে এসেছি। অবশ্য রিমি আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে হাজার গুণ কষ্ট আমি পেয়েছি। পুরো 1 বছর আমার কষ্টটা তিলে তিলে আমাকে শেষ করে দিয়েছে। তারপরে বাইরে এসে সব কিছু ঠিকঠাক করে নিলাম। চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। তারপর যা যা লাগে সব কিছু যাবতীয় জিনিস নিয়ে প্যাক করে নিলাম। আর 2টা চিঠি লিখলাম, একটা মায়ের জন্য আর একটা রিমির জন্য। আজ রাতেই আমি সব কিছু ছেড়ে আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তারপরে আমি দুপুরের পরে আবার হাসপাতালে গেলাম। গিয়ে দেখি রিমির পাশে আমার ছেলে চুপটি করে শুয়ে আছে। এতে আমার রাগটা আরও বেশি হয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির পাশ থেকে আমার ছেলেটাকে তুলে নিলাম। ওই, তোকে না আমি মানা করেছি আমার ছেলেকে স্পর্শ না করতে? তাও তুই কেন ধরছিস? তুই কি ভুলে গেছিস আগের কার কথা? তুই কি বলে গালাগালি দিয়েছিলি আমায় আর আমার ছেলেকে? তারপরেও তুই কিভাবে ওকে খুলে নিস? হ্যাঁ, প্লিজ আনাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা মা হওয়ার যে কত আনন্দের তা আমি জানতাম না। প্লিজ আমার ছেলের কাছে থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যা বলবে আমি সব শুনবো, তবুও আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। কেন সেদিন মনে ছিল না যেদিন আমার ছেলেকে আর আমাকে জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ বলে গালাগালি দিয়েছিলি? তুই তো আমার ছেলেটাকে গালাগালি দিয়েছিস, কিন্তু তার বয়স মাত্র 2 মাস। তার তখন জন্মই হয়নি, তখন তুই গালাগালি দিয়েছিস। কোনো মা তার নবজাতক ছেলেকে এভাবে গালাগালি দিতে পারে না। তাই এর প্রতি তোর কোনো অধিকার নেই, মনে থাকে যেন। তাই বলে আমি ছেলেকে নিয়ে বাইরে একটা চেয়ারে বসে পড়লাম। আর এদিকে রিমি অজর ধরায় কান্না করতে থাকলো। তারপর বিকাল হতেই দেখি মা বাবা চলে আসলো হাসপাতালে। আমাকে ছেলে নিয়ে এভাবে বাইরে বসে থাকতে দেখে বাবা আমার কাছে আসলো। কিরে, কি হয়েছে? আমার 2 ভাইকে নিয়ে বাইরে বসে আছিস কেন? ভিতরে গিয়ে বস। বাবা, আমাকে ক্ষমা করবেন, আমার ছেলেকে আমি দেখে রাখতে পারবো। মা বাবা, রিমি আমার ছেলের উপর কোনো অধিকার না দেখালে খুশি হব। দেখো বাবা, এতদিন যা হয়েছে সব ভুলে যাও, আবার নতুন করে শুরু কর তোরা। আর তাছাড়া এখন তোরা 2জন না 3জন। বাবা, তুমি কি ভুলে যেতে বলছো? আমার জীবনের সবচেয়ে খারাপ কষ্টকর 1 বছর ভুলে যাব? কোনো দিন সম্ভব না বাবা। এতদিন আমাকে যেমন অবহেলা করে এসেছে, তেমন আমি চাই না আমার ছেলেটা সবসময় আমার মতো অবহেলা নিয়ে বড় হোক। বাবা, তুমি আমার আর আমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু মায়ের শরীরের দিকে খেয়াল রাখবা।
তাই বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে আসলাম। তারপর সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। আমার চট্টগ্রামের বাস রাত 11:30 বেজে। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি রিমি ঘুমিয়ে আছে, আর তার হাতের পাশে আমার বাবুটা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে কোলে নিয়ে তারপর সেখান থেকে চিঠি রেখে আমার ছেলেকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমার মার জন্য যে চিঠি সেটা মাকে কাল সকালে পেয়ে যাবে। তারপর আমি ব্যাগপত্র নিয়ে বাসে উঠে পড়লাম, আর আমার মোবাইলের সিমটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আর সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। হয়তো কোনো দিন আর ফিরে আসা হবে না আমার প্রিয় শহর যশোরে। খুব কষ্ট হবে মা বাবাকে ছেড়ে, কিন্তু কি করব। আমার মা আমার সাথে 1 বছর কথা বলেনি, শুধু অবহেলা পেয়েছে। আর রিমিকে তো আমি ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সব কিছু ভুলে আবার নতুন করে রিমির সাথে সংসার শুরু করব। কিন্তু রিমি আমার নবজাতক বাচ্চাকে অবহেলা করছে। তার তো কোনো দোষ ছিল না। তাই আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করতে। পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই, আর সেখানে একটা চিঠি রাখা আছে। এদিকে সকালে মার কাছে একটা চিঠি পৌঁছে দিল একটা অচেনা ছেলে। আহনাফের মা চিঠি পড়তে লাগলো। মা, তুমি যখন আমার চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি নতুন করে জীবন শুরু করতে। মা, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মানিয়ে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের কাছ থেকে অবহেলা পেয়েছি সেটা আমি সহ্য করতে পারতাম না। মাজান, খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাই, কিন্তু আমি আমার ছেলের জন্য নিজের ক্ষতি করতে পারিনি। কারণ আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার মতো আমার ছেলেটাকে এমন অবহেলা নিয়ে বড় হতে হতো। আর আপনজন অবহেলা করলে কতটা কষ্ট হয় শুধু আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সে 1 বছর আগে মারা গেছি। তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমার এই পাপী নোংরা চেহারা তোমাকে আর দেখতে হবে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনো দিন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। এটি তোমার অবহেলার পাত্র। আহনাফের মা চিঠিটা পড়া মাত্রই কান্না শুরু করে দিল, আর তাড়াতাড়ি উঠে হাসপাতালে যেতে লাগলো। এদিকে হাসপাতালে আহনাফের দেওয়া চিঠি পড়তে থাকলো। রিমি, তুমি হয়তো জানো না, তোমাকে আগে 2 বছর যেভাবে ভালোবাসতাম ঠিক সেভাবেই এখনও ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। মনে করেছিলাম জেলে থেকে বের হয়ে আবার তোমাকে বিয়ে করে দুজনে সুখী থাকবো, কিন্তু বিয়ে হলো আমাদের, সুখী হতে পারলাম না। তুমি যদি চাইতে তাহলে আমাদের সংসারটা আজ অন্যরকম হতো, কিন্তু তুমি চাওনি। কারণ আমি যে একটা অমানুষের জানোয়ার না। তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে কোনো অমানুষের বাচ্চা ধারণ করতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার ছেলেটাকে তোমার গর্ভে ধারণ করার জন্য। আর তুমি যেদিন আমাকে বলবো যে থাপ্পড় মেরেছিলে সেদিন জানো কত কষ্ট পেয়েছিলাম। আর তুমি কি বলছিলে, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। রিমি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্যি কথা বলে? আর তাই সেদিন তুমি যা বলছো হয়তো সব সত্যি। আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম। আজ সেই জীবন থেকে আমি চিরদিনের জন্য আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে তোর মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না। তাই আমি তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলেকে আর কোনোদিন অমানুষ বলে গালাগালি করো না। তুমি পারলে যত খুশি গালাগালি আমাকে দিও, আমার ছেলেটাকে না। আমি কেমনভাবে গড়ে তুলব জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করব না যেভাবে তোমরা আমাকে করছো। তাই আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি কোনো এক অজানা শহরে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। এটি একটা অমানুষ,
রিমি আহনাফের চিঠি পেয়ে পাগলের মতো কান্না করতে থাকলো আর আহনাফ বলে চিৎকার করতে থাকলো। তখনই আহনাফের মা আসলো রুমে, আর রিমির আহনাফের মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলো আর বারবার আহনাফকে ফিরিয়ানো, আমার ছেলেকে ফিরিয়ে দাও বলে চিৎকার করে কান্না করতে থাকলো। আর এতদিনে আহনাফ তার ছোট ছেলেকে নিয়ে এক অচেনা শহরে চলে আসলো। কাউকে চেনে না, কোথায় থাকবে আহনাফ নিজেও জানে না। পরের দিন আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে আছি। আমি হালকা নাস্তা করে আমার ছেলের জন্য দুধ কিনে তাকে কষ্ট করে খাওয়ালাম। অনেক হয়েছে, এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। তাই আমার ছেলের নাম আব্দুল্লাহ আল সামি রাখলাম, কিন্তু আমি তাকে স্বামী বলেই ডাকবো, আপনারাও ডাকতে পারেন স্বামী বলে। তারপর দোকানে আর কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, তাই কাউকে চিনি না, আর থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মা নেই, আমি তার মা বাবা। তারপর দোকানদার কি যেন ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশে একটা ছোট বাড়ি আছে, আপনাদের দুজনের থাকার জন্য বেস্ট ভালো জায়গা। আমি দোকানদারের কথা শুনে বেশ খুশি হলাম। আমি আর কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে গেলাম। তারপর তিনি আমাকে বাসাটা দেখিয়ে দিয়ে চলে গেল আর বলল, আমার বাড়িটার পাশেই, আমি আমার মেয়েকে বলে যাচ্ছি আপনারা যা যা লাগে সব কিছু যেন সে দেখে নেয়, আর কোনো সমস্যা হলে আমার মেয়েকে বলবেন। দোকানদার তাই বলে চলে গেল। আর আমি ঘরটা একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিলাম, মানে ঘর গোছানোর কাজ। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে আসলো রুমে। ও, আপনি তাহলে তিনি যার কথা বাবা বলে গেল? তার মানে ইনি দোকানদারের মেয়ে হবে হয়তো। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, তবে গরিব বলে বেশি সাধারণভাবে চলাফেরা করে, তাই সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে না। জি, আমি এই ঘর ভাড়া নিয়েছি। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই আপনাকে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলে চলবে। আরে, আপনি কেন চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন আমি দেখিয়ে দিব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলেই খুশি হব। আমার নাম তনিমা, তনিমা বলেই ডাকলে খুশি হব। ও আচ্ছা, নাম ধরেই ডাকবো। তখনই স্বামী মানে আমার ছেলে কেঁদে উঠল, আর তনিমা বলল। এখানে একটা বাচ্চা কান্না করতেছে। তখন আমি তাড়াতাড়ি গিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নামগন্ধই নেই। এই বাচ্চাটা কার? কার বাচ্চা চুরি করে নিয়ে আসছেন বলেন, কার বাচ্চা? নইলে আমি এক্ষুনি কিন্তু লোকজন ডাকবো, বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী। রেগে চিৎকার করে, আমি বাচ্চা চুরি করতে যাব কেন? এটা আমার ছেলে, আমি ওর বাবা, আর আমি কোনো বাচ্চা পাচারকারী না, বুঝলেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের মা নেই, সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন থেকে আমি ওর মা বাবা। ও, তা আগে বলবেন তো। আর বাচ্চাকে এইভাবে কোলে, হ্যাঁ দেন, আমার কাছে দেন। তাই বলে তনিমা আমার কাছ থেকে বাচ্চাটা নিজের কাছে নিয়ে নিল, আর স্বামী কান্না থেমে গেল। আসলে বাচ্চারা মাতৃক করে বেশি মানায়। আচ্ছা, আপনি ঘরটা গোছান, আমি আপনার ছেলেকে দেখছি। তাই বলে তনিমা স্বামীকে নিয়ে বাইরে চলে গেল, আর আমি ঘরটা গোছানো শুরু করলাম। ঘর গোছানো শেষে আমি বাইরে গিয়ে দেখি স্বামী তনিমার কোলে আরামে ঘুমিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো, কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারিনি। দেন স্বামীকে আমার কাছে দেন, রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে, আমি নিয়ে যাচ্ছি, চলেন। তারপরে তনিমা স্বামীকে নিয়ে বিছানায় রেখে চলে আসবে, তখন বলল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আহনাফ হাসান, আমাকে আহনাফ বলে ডাকলেই হবে। ও আচ্ছা, দুপুরে আমাদের সবার সাথে একসাথে খাবেন। বাবা চলে গেছে, যেন দুপুরের খাবার যেন আমাদের সাথেই বাসায় খায়। আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম আর কিছু টুকটাক কাজ করে নিলাম। আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম,
এখন আপাতত এই টাকা দিয়ে চলতে হবে, আর কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু আমি চাকরি করতে গেলে স্বামীকে দেখবে কে? তারপর আমি দুপুরের সময় বসে আছি, তখন তনিমা আমার জন্য খাবার নিয়ে আসলো, আর স্বামীর জন্য ফিডারে করে দুধ দিয়ে আসলো। আপনি আবার কষ্ট করে নিয়ে আসলেন কেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম। তা কী করে হয়? আপনি তো আমাদের মেহমান, তাই আপনার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমার। তারপর আমি তনিমার কাছ থেকে ফিডারটা নিয়ে সাপের দুধ খাওয়াতে যাব, তখনই তনিমা বলল, এমন কাজ আপনাদের না, এমন কাজ আমাদের, তাই আপনি খেয়ে নেন, আমি স্বামীকে দুধ খাওয়াচ্ছি। তারপর আমি দুপুরে খাবার খেতে লাগলাম, আর তনিমা স্বামীকে কোলে তুলে খুব যত্ন করে খাওয়াতে লাগলো। মনে হচ্ছে স্বামী তার মায়ের কোলের দুধ খাচ্ছে, আর তনিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কোলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে। এভাবে চলছিল আমাদের দিনগুলি। এখন আমার থেকে তনিমার স্বামীকে বেশি কেয়ার করে, খুব আদর করে স্বামীকে। স্বামী যেন তার নিজের মাকে পেয়েছে। আর তনিমা আমাকেও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, তনিমার মা বেঁচে নেই। তনিমার বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে, আর তনিমা সারাদিন স্বামীকে নিয়ে পড়ে থাকে। আমি কিছুদিন ধরে ভাবছি আমি একটা চাকরি করব, কারণ বাড়ি বসে থাকতে সময় ভালো লাগে না। আর এখন স্বামীকে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ স্বামীর দেখাশোনা করার জন্য তনিমা আছে। কারণ আমার থেকে তনিমার স্বামীকে বেশি দেখাশোনা করে। প্রায় সব সময় স্বামী তনিমার কাছে থাকে, আর তনিমা কেমন যেন সবসময় আমাকে কেয়ার করে, সব সময় খোঁজ খবর নেয়, কখন কোনটা লাগবে সব কিছু তনিমা নিয়ে আসে। তারপর আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই, আর পরশু চাকরিতে জয়েন করতে হবে। তনিমা শোনো, বলছি, আমি একটা চাকরি পাইছি আর ভাবছি চাকরিটা করব, কিন্তু স্বামীকে দেখে রাখবে কি? তাই তুমি যদি স্বামীকে একটু দেখে রাখতে। তো আমাকে বলছেন কেন? যান না, চাকরি করেন। আর এতদিন স্বামীকে মনে হয় অন্য কেউ দেখে রাখছে, যে আজ আমাকে বলছে দেখে রাখতে। হ্যাঁ, এতদিন অন্য মানুষ দেখে রাখছে, আমি না হয় এখন দেখে রাখবো। কিছুটা অভিমানী স্বরে বললাম। আসলে আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। আমার থেকে তো তুমি ওকে বেশি দেখাশোনা করো, তাই তোমাকে একটু বললাম। এখন তো আমি সেই সকালে যাব, আর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, স্বামীকে আমি ভালোভাবে দেখে রাখবো। আর স্বামী তো আমারই ছেলে নাকি? কি বললে? স্বামী তোমার ছেলে মানে? কই কখন বললাম? আমি তো বলেছি সে তো আমার ছেলের মতোই। ও, ঠিক আছে। কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যে সব সময় মনে মনে কি সব বলে, আর কেমন সব সময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করছে, কিন্তু এটা যে কোনোদিন সম্ভব না, কারণ আপনারা তো জানেন সবই। কিন্তু তনিমা তো আর জানে না। তবে আমি বুঝতে পারছি তনিমাকে ছাড়া স্বামীর লালন পালন করা সম্ভব না। আর তনিমা কেমন যেন স্বামী নিজের ছেলের মতো দেখাশোনা করে। আর তনিমা মেয়েটা অনেক ভালো, কোনো অহংকার নেই তার মধ্যে। তারপর আমি অফিসে জয়েন করলাম। তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সব কিছু গুছিয়ে দেয়। সকালে উঠে নাস্তা তৈরি করে দেবে, তারপর সন্ধ্যার পর নিজের স্বামীর মতো করে রাতের খাবার নিয়ে অপেক্ষা করে। কিন্তু তনিমা যা ভাবছে তা কোনোদিনই হবার নয়। তনিমাকে আমার সব কিছু বলতে হবে, নইলে পরে অনেক বড় সমস্যা হতে পারে। তাই ভাবলাম তনিমাকে সব কিছু বলে দেব। আমি সকালে অফিসে যাচ্ছি, তখন তনিমার বাবা আমাকে ডাক দিল। আমি তনিমার বাবার কাছে গিয়ে সালাম দিলাম। তনিমার বাবা সালামের উত্তর নিয়ে বলল যেন রাতে তাদের সাথে একসাথে রাতের খাবার খাই, আর কিছু কথা আছে, তাই রাতে এক জায়গায় কথাটা বলবে। আমি এত কিছু না ভেবে অফিসে চলে আসলাম। অফিস শেষে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে তনিমার বাবার সাথে একসাথে খেতে বসলাম। তখন তনিমার বাবা বলল, দেখ আহনাব বাবা, তুমি যেদিন থেকে এখানে এসেছো তুমি দেখছো আমার মেয়েটা কেমন, আর আমার মেয়েটা তোমার ছেলেকে নিজের ছেলের
মতো লালন পালন করে। তুমি তো সব জানো। আর আমার মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দিইনি আমি। আমার মেয়ের কষ্ট হবে বলে আমি আর বিয়ে করিনি। তুই তো সব জানো। আর স্বামীর জন্য একটা মা দরকার। আর তুমি কতদিন একা থাকবে? তাই বলছিলাম কি, আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও বাবা। খুব টেনশন হয় বাবা, বৃদ্ধ হয়ে গেছি, কখন কি হয় যায় বলা তো যায় না। আমি তানিমার বাবা হিসেবে বলছি না, আমি তোমার ভালোর জন্য বলছি। আঙ্কেল কি বলছেন এসব? আর আমি তনিমাকে কোনোদিনও এই চোখে দেখিনি। আর হ্যাঁ, তনিমা মেয়েটা অনেক ভালো, আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে আর আমার খুব যত্ন নেয়। কিন্তু এটা সম্ভব না। কথাটা বলার সাথে সাথেই তনিমার দিকে তাকালাম। দেখি তনিমার চোখ দিয়ে অজর ধরায় কান্না করতে করতে বাইরে চলে গেল। তনিমা মনে হয় আমাকে ভালোবেসে, আর তনিমা মনে হয় আমার কাছ থেকে এই কথা আশা করেনি। অনেক তাহলে কেন তামিমাকে বিয়ে করতে পারবে না? কি সমস্যা বলো, আমি দেখি। অনেক সমস্যা আছে আঙ্কেল, আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে কেন এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, আর সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। তোমার একটা অতীত আছে? কই, তুমি তো আমাকে আগে বলনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকাবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম আর আমার অতীতের পুরো কাহিনী বলতে থাকলাম।